সো আজকে যে টপিকটা শুরু করব আমরা, গত মাসে যখন আমাদের ক্লাসটা শেষ হলো তখন হচ্ছে আমরা এক্সেপশন হ্যান্ডলিং দিয়ে শেষ করছিলাম, দ্যাট ইজ ট্রাই ক্যাচ দিয়ে শেষ করছিলাম। আর আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কালেকশন। সো কালেকশন কিভাবে কাজ করে বা কালেকশন কি, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আর কি। তো আমাদের আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে কালেকশন অথবা কালেকশনস। তো প্রথম কথা হচ্ছে যে কালেকশনটা আসলে কি, ঠিক আছে? জাভাতে কালেকশন হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা প্রোভাইডেড দ্য আর্কিটেকচার টু স্টোর অ্যান্ড ম্যানিপুলেট দ্য গ্রুপ অফ অবজেক্ট। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে যে কালেকশনটা কি, হোয়াট ইজ কালেকশন? হোয়াট ইজ কালেকশন, কালেকশনটা কি? সো কালেকশন হচ্ছে, দ্য কালেকশন ইন জাভা ইজ আ ফ্রেমওয়ার্ক। দ্য অ্যান্সার ইজ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। দ্য কালেকশন ইন জাভা is a framework that provide the architecture to store and manipulate the group of objects. That provides an architecture to store and manipulate the group of object. তার মানে এটা হচ্ছে আমাদের কালেকশন। তো আমরা যখনই বলতেছি জাভাতে কালেকশন বলতে আসলে কি বোঝায়, তখনই বলবো যে কালেকশন হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোকে স্টোর করা এবং ম্যানিপুলেট করা। এখন ম্যানিপুলেট করা মানে কি? ম্যানিপুলেট করার অনেক ধরনের অর্থ হইতে পারে, ঠিক আছে? সো ম্যানিপুলেশন মানে হচ্ছে ডেটা আপডেট করা, ডেটা ডিলিট করা। সো এই ধরনের যে কাজগুলা, এই কাজগুলোকে আমরা বলি হচ্ছে ম্যানিপুলেশন। ওকে, সো জাভার যে এই যে কালেকশনটা আছে, এই কালেকশনের মধ্যে আমরা সব ধরনের কাজই করতে পারবো, ঠিক আছে? সো আমরা প্রথমে দেখলাম যে হোয়াট ইজ কালেকশন। তাহলে কালেকশন হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? কালেকশন হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ইটস নট এ লাইব্রেরি। সো লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, ঠিক আছে? সো কালেকশন হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলা, গ্রুপ অফ অবজেক্ট যারা থাকবে সেই গ্রুপ অফ অবজেক্ট গুলাকে স্টোর এবং ম্যানিপুলেট করা, ঠিক আছে? সো এখন কোশ্চেন হতে পারে যে কালেকশন মানে কোনগুলাকে আমরা আসলে কালেকশন বলি, যে এটা হচ্ছে কালেকশন বা এটা হচ্ছে কালেকশন না, এরকম কোন জিনিসগুলোকে আমরা আসলে কালেকশন করবো। তার মানে এখন আমাদের সেকেন্ড যে পার্টটাতে আমরা চলে আসতেছি, সেই পার্টটা হচ্ছে which one which are the collections, মানে কোনগুলাকে আমরা আসলে কালেকশন বলতেছি, ঠিক আছে? যে এটা হচ্ছে কালেকশন বা এটা হচ্ছে কালেকশন না। সো জাভাতে যেহেতু কালেকশন হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের মধ্যে অনেক ধরনের ডেটাগুলো থাকতে পারে। যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই, যে আমরা যদি কাজ করি হচ্ছে ফর এক্সাম্পল, কোন জিনিসগুলোকে আমরা আসলে কালেকশন বলতেছি? কালেকশন বলতেছি হচ্ছে এই জিনিসগুলোকে। আমাদের কালেকশনের মধ্যে থাকে হচ্ছে অ্যারে লিস্ট,
লিস্ট, তারপরে হচ্ছে লিংক লিস্ট, হ্যাশ ম্যাপ, ম্যাপ, সেট, হ্যাশ সেট, তারপরে হচ্ছে প্রায়োরিটি কিউ। এটা সবই হচ্ছে আমাদের কালেকশন। তার মানে এই যে নামগুলা লিখলাম, এরে লিস্ট, লিস্ট, তারপর হচ্ছে লিংক লিস্ট, হ্যাশ ম্যাপ, ম্যাপ, এটা সবাই হচ্ছে আমাদের এখানে এজ এ কালেকশন ফ্রেমওয়ার্ক। কিন্তু এখন কোশ্চেনটা হচ্ছে যে এরা আসলে কিভাবে ব্যবহার করা যায় বা কিভাবে কি করা যায় সেই জিনিসগুলো। বাট তার আগে হচ্ছে আমি দুইটা জিনিস আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে যে জাভাতে আসলে ফ্রেমওয়ার্ক কি কি। মানে এই যে ফ্রেমওয়ার্ক আমরা বলি যে ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, আবার অনেক সময় বলি যে এটা হচ্ছে একটা লাইব্রেরি। তাহলে দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? ঠিক আছে, তো টার্গেটিং পয়েন্টটা হচ্ছে এই জায়গায় যে what are the difference between library and framework। এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি? ঠিক আছে, তো এখন নর্মালি চিন্তা করে দেখেন যে আমরা যখন সি নিয়ে পড়াশোনা করছি, ফর এক্সাম্পল সিতে যখন পড়াশোনা করছি তখন একটা জিনিস সি এর মধ্যে সবসময় লিখছি, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h। এখন যদি কোশ্চেন করা হয় যে stdio.h এই জিনিসটা কি, তাহলে আপনারা ডিরেক্টলি অ্যান্সার দিবেন ইটস এ হেডার ফাইল। এখন যদি কোশ্চেন করা হয় যে হেডার ফাইলের কাজটা কি, আমরা সিতে যে হেডার ফাইলগুলো লিখতাম এই হেডার ফাইলের কাজটা কি? স্যার যে প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো ইউজ করতে পারতাম, তারপর বিভিন্ন ধরনের ইউজ করতাম এর জন্য। studio.h এটার মধ্যে সেভ করা থাকতো এই হেডার ফাইলে। তার মানে হচ্ছে হেডার ফাইলগুলোর মধ্যে আমার কিছু ফাংশন ব্যবহার করা থাকতো, তাই তো? এই ফাংশনগুলো আমি ব্যবহার করতে পারতাম, প্রিডিফাইন্ড ফাংশন। ওকে, এখন আমরা যখন এই জায়গায় আসছি, এটা তো গেল সিতে। জাভাতে আমরা এটা ব্যবহার করছি না, স্ক্যানার। ইয়েস স্যার। স্ক্যানার ব্যবহার করার সময় আমরা একটা লাইব্রেরি ফাইল ইনক্লুড করতাম। লাইব্রেরি ফাইলটা হচ্ছে এরকম, জাভা ডট ইউটিলস, এরকম একটা জিনিস ব্যবহার করতাম। তার মানে এই যে জাভা ডট ইউটিলস, এই জিনিসটাকে আমরা তাহলে কি বলতেছি? ইটস এ লাইব্রেরি ফাইল। লাইব্রেরি ফাইলের মধ্যে কি আছে? লাইব্রেরি ফাইলের মধ্যে ক্লাস আছে। এই যে স্ক্যানার হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের মেথড আছে, যে মেথড গুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, এই যে সিতে যে হেডার ফাইল ছিল এর মধ্যে মেথড ব্যবহার করতাম, আবার জাভার মধ্যে যে আমরা লাইব্রেরি ফাইলগুলো নিছি এর মধ্যেও কিন্তু আমরা কি করছি? ক্লাস আছে, ক্লাসের মেথড গুলা ব্যবহার করছি। তাহলে হেডার ফাইল এবং লাইব্রেরি এই দুইটা জিনিস কিন্তু সেম জিনিস। এই দুইটার মধ্যে আসলে ওরকম কোনো পার্থক্য নাই। যেটা হেডার ফাইল সেটাকে আমরা জাভাতে, যেটা সি এর হেডার ফাইল সেটাকে আমরা জাভাতে এজ এ লাইব্রেরি ফাইল হিসেবে বলতে পারি। কিন্তু ফ্রেমওয়ার্কটা কি আসলে? ফ্রেমওয়ার্কের মধ্যেও কি এরকম বিষয়গুলো থাকে? তো ফ্রেমওয়ার্ক সম্পর্কে যদি আমরা আইডিয়া নিতে চাই, তাহলে ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের কয়েকটা জিনিস থাকে আর কি। ঠিক আছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে, প্রথম জিনিসটা হচ্ছে ফ্রেমওয়ার্কের মধ্যে
লটস অফ ক্লাস থাকে, ঠিক আছে? লটস অফ ক্লাস এন্ড মেথড। নাম্বার 2, এইখানে আরেকটা জিনিস থাকে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারফেস। এখানে ইন্টারফেস থাকে, ঠিক আছে? নাম্বার 3, কিছু বিল্ট ইন অ্যালগোরিদম থাকে। বিল্ট ইন অ্যালগোরিদম থাকে। এই অ্যালগোরিদম গুলোর কাজ কি? অ্যালগোরিদম গুলোর কাজ হচ্ছে যখন হচ্ছে আমরা এই যে এইখানে ফ্রেমওয়ার্কটা নিয়ে যখন কথা বলবো, তখন হচ্ছে আমি দেখাই দেবো যে বিল্ট ইন অ্যালগোরিদম গুলো আসলে কি কি, ঠিক আছে? তো আরেকটা জিনিস কি থাকে? আরেকটা জিনিস থাকে হচ্ছে রেডিমেড আর্কিটেকচার, ঠিক আছে? রেডিমেড আর্কিটেকচার। কিসের রেডিমেড আর্কিটেকচার থাকে? যে ফ্রেমওয়ার্কটা ব্যবহার করবো সেই ফ্রেমওয়ার্কের কাজগুলো কিভাবে হবে এই জিনিসগুলো গোছানো থাকে, ওয়ান বাই ওয়ান গোছানো থাকে আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে আর্কিটেকচার। তার মানে একটু খেয়াল করে দেখি, যেখানে লাইব্রেরি ফাইল আমাকে প্রোভাইড করে হচ্ছে কিছু ক্লাস এবং তার মধ্যে মেথড, আর কিছু না। কিন্তু ফ্রেমওয়ার্ক আমাকে কি কি প্রোভাইড করতেছে? এই 4টা জিনিস প্রোভাইড করতেছে। কি কি? ক্লাস এবং মেথড তো থাকবেই, দ্যাট ইজ লাইব্রেরি তো আছেই। এক্সট্রা ভাবে কি আছে? ইন্টারফেস আছে, বিল্ট ইন অ্যালগোরিদম আছে, রেডিমেড আর্কিটেকচার আছে। তার মানে লাইব্রেরি খুব ছোট একটা জিনিস, ফ্রেমওয়ার্ক খুব বড় একটা জিনিস, ঠিক আছে? স্যার ইন্টারফেসটা স্যার আরেকবার একটু বলে ইন্টার দিলে ভালো হতো। ইন্টারফেস হচ্ছে একটা ক্লাসের মতো, ঠিক আছে? কিন্তু সেই ক্লাসের যে মেথড গুলা থাকবে, ইন্টারফেসে যে মেথড গুলা থাকে, সেই ইন্টারফেসের মেথডের মধ্যে শুধু মেথডটা ডিক্লেয়ার করা থাকে, কিন্তু তার কোনো বডি থাকে না, ঠিক আছে? লাইক জিনিসটা হচ্ছে এরকম, যে আমি যদি একটা ইন্টারফেস ডিফাইন করি, সো প্রথমে লিখতে হয় হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস অফ ইউজার। ইউজারের একটা ইন্টারফেস বানাইতে চাই। সো এখানে আমি যে জিনিসটা লিখতে পারি সেখানে হচ্ছে মেথড, মেথডের বলতে পারি ভয়েড প্রিন্ট, একটা মেথড হইতে পারে। তারপরে হচ্ছে ভয়েড ক্যান ইট, এটা একটা মেথড হইতে পারে, ঠিক আছে? শুধু মেথড গুলোকে আমি ডিক্লেয়ার করতেছি, দ্যাটস দ্য ইন্টারফেস। কিন্তু এই ইন্টারফেসটাকে যে ক্লাস ইমপ্লিমেন্ট করবে, সেই ক্লাস এই মেথড গুলো নিয়ে কাজ করবে। সাপোজ আমি একটা ক্লাস যদি নেই, ক্লাস এ, যে ক্লাস কি করলো? ইমপ্লিমেন্ট ইউজার ইন্টারফেস। এই ইউজারটাকে, এই ইউজারটা হচ্ছে এই ইউজারটা। তার মানে এই ক্লাসের মধ্যে এই যে দুইটা মেথড এখানে ডিক্লেয়ার করছিলাম, সেই মেথডের বডি থাকবে হচ্ছে এইখানে। কিভাবে থাকবে? এখানে লেখা থাকবে হচ্ছে পাবলিক ভয়েড প্রিন্ট ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। তারপর আবার এখানে থাকবে পাবলিক ভয়েড ক্যান ইট মেথড ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। এবং প্রতিটা মেথডের উপরে একটা করে অ্যানোটেশন থাকবে। এই অ্যানোটেশনের নাম হচ্ছে @ওভাররাইট, ঠিক আছে? এখানেও থাকবে @ওভাররাইট, ঠিক আছে? এই জিনিসগুলা, এটাই বলে হচ্ছে আমরা ইন্টারফেস। বুঝতে পারছি? জি স্যার। স্যার আমি যখন কল দিব তখন কি আমি ইন্টারফেস মানে ইউজার যেটা ইন্টারফেস ইউজার ওখান থেকে আমি কল দিব নাকি হচ্ছে ক্লাস এ এর থেকে কল দিব? ক্লাসকে কল দিবে। ক্লাস এ কল দিব। তাহলে স্যার ইন্টারফেস দিয়ে স্যার এখানে কি কি লাভ হইলো যে ইন্টারফেস আমি দিয়ে লেখা হচ্ছে যে এই ইউজারটাকে, এই ইউজারটা এখন কে ব্যবহার করতেছে? ক্লাস এ। এখন আপনার কাছে মনে করেন 10টা ক্লাস আছে, 10টা ক্লাসের মধ্যে 5টাতে আপনার এরকম ইউজার লাগতে পারে,
তখন আপনি কি করবেন, এরকম একটা ইন্টারফেস বানায় ওই ইন্টারফেস গুলাকে শুধু তার সাথেই ডিটেক্ট করে দিবেন। ক্লাস এ এই প্রিন্ট তার নিজের মতো করবে, ক্লাস বি প্রিন্ট তার নিজের মতো করবে, যেভাবে ইচ্ছা সেভাবে ডিক্লেয়ার করবে। স্যার এমনিও তো আরেকটা ক্লাস থেকে আমি যদি বিভিন্ন বিভিন্ন ক্লাস থেকে কল দিই স্যার, বিভিন্নটাই কাজ করতো। হুম, করতো, কিন্তু সেখানে একটা জিনিস কল করা, কল করতে গেলে আমার কি লাগে, একটা মেমোরি খরচ হয় না? আমি যখন কোন একটা ক্লাসকে আরেকটা ক্লাস দ্বারা কল করব তখন কি হয়, একটা মেমোরি খরচ হয়, ওই মেমোরিটা আমার লাগবে না এখানে। ও, এর জন্য আমরা ইন্টারফেসটা মানে মেমোরি এফিসিয়েন্সির জন্য ইন্টারফেসটা ইউজ করতেছি। মেমোরি এফিসিয়েন্সি তো আছেই, এটা তো নাম্বার ওয়ান। ঠিক আছে, মেমোরি এফিসিয়েন্সি ছাড়াও আমাদের কাছে আরেকটা জিনিস থাকে, যে জিনিসটাকে আমরা বলি হচ্ছে, হ্যাঁ, মেমোরি এফিসিয়েন্সি ছাড়াও আমাদের কাছে আরেকটা জিনিস থাকে, যে জিনিসটাকে বলি হচ্ছে আমরা রিইউজ। যেমন এই যে প্রিন্ট, এই মেথডটা, এই মেথডটাকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ব্যবহার করতে পারতেছি। কেউ এটা কেউ এটার মধ্যে একটা লাইন প্রিন্ট করতেছে, কেউ এটার মধ্যে 10টা লাইন প্রিন্ট করতেছে। ঠিক আছে, কেউ এটার মধ্যে হয়তো অন্য কিছু লিখে রাখতেছে। ঠিক আছে, যেমন কেমন ইট, যেমন আপনি কিছুক্ষণ পরে হচ্ছে আপনি ই করবেন, আহ, ইফতারি করবেন। এখন আপনি আপনার মতো করে ইফতারি করবেন, আপনার মতো করে তো সবাই ইফতারি করবে না। যে যেভাবে ইফতারি করবে ক্যান ইটের মধ্যে সে সেইভাবে লিখবে আর কি। তো আমি একটা জায়গা করে দিচ্ছি, যে জায়গায় সবাই তার নিজের মতো করে তাদের কাজগুলা ডেসক্রিপশন করবে। তো এটাই হচ্ছে ইন্টারফেস। ওকে স্যার। আচ্ছা, সো এবার আসি, সেটা হচ্ছে যেহেতু আমরা লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক সম্পর্কে আইডিয়া পাইলাম, তাহলে এবং আরেকটা জিনিস আইডিয়া পাইছি যে কালেকশনের মধ্যে কোনগুলাকে আমরা আসলে কালেকশন বলতেছি। ঠিক আছে, এই কালেকশনের মধ্যে আমরা যে কালেকশন গুলা নিয়ে কাজ করবো, এই কালেকশনের মধ্যে তিনটা জিনিস থাকে। সো কালেকশন হ্যাভ থ্রি পার্টস, তিনটা অংশ থাকে। প্রথম অংশকে বলা হয় হচ্ছে নাম্বার ওয়ান, প্রথমকে বলা হয় হচ্ছে ক্লাস, নাম্বার টু কে বলা হয় হচ্ছে ইন্টারফেস, এবং নাম্বার থ্রি কে বলা হয় হচ্ছে অ্যালগোরিদম। তার মানে কালেকশনের তিনটা অংশ থাকে। একটা অংশ থাকে হচ্ছে ক্লাসের জন্য, একটা অংশ থাকে হচ্ছে ইন্টারফেসের জন্য, একটা অংশ থাকে হচ্ছে অ্যালগোরিদমের জন্য। ঠিক আছে, তার মানে এখন আমাদেরকে জানতে হবে, আমি যে একটু আগে কালেকশনের যে বিভিন্ন নাম দেখাইলাম, এখানে আমরা কি দেখতেছি, বিভিন্ন ধরনের নাম দেখছি আর কি। এই যে অ্যারে লিস্ট, লিস্ট, লিংক লিস্ট, তারপর হচ্ছে হ্যাশ ম্যাপ, ম্যাপ, সেট, হ্যাশ সেট, প্রায়োরিটি কিউ। তো এই জিনিসগুলোর মধ্যে আমাদের যে তিনটা ভাগ আছে, আমরা যে তিনটা ভাগ করলাম, এই তিনটা ভাগের মধ্যে কে কারা? সাপোজ ফর এক্সাম্পল আমি যদি বলি লিস্ট, লিস্ট কি আসলে একটা ক্লাস? আমি যদি বলি ম্যাপ, ম্যাপ কি একটা ক্লাস, নাকি একটা ইন্টারফেস, নাকি একটা অ্যালগরিদম? তো এইভাবে আমরা জিনিসগুলাকে ডিস্টিংগুইশ করবো আর কি। ঠিক আছে, তো ডিস্টিংগুইশ করার আগে আমরা একটা কি দেখি, না হায়ারার্কিটা পরে দেখি, আমরা আগে ডিস্টিংগুইশ করি যে কোনটা আসলে ক্লাস, কোনটা আসলে ইন্টারফেস, কোনটা আসলে অ্যালগরিদম। ঠিক আছে, এই জিনিসটাতে আমরা আগে আসি। তো প্রথমে আসি যে ক্লাস, কালেকশনের মধ্যে কোন জিনিসগুলোকে আমরা আসলে ক্লাস বলতেছি। ঠিক আছে, সো ক্লাসের নামগুলো হচ্ছে আমি আগে লিখি। কোন জিনিসগুলো হচ্ছে ক্লাস হিসেবে থাকে? নাম্বার ওয়ান থাকে হচ্ছে অ্যারে লিস্ট, এটা একটা ক্লাস। নাম্বার টু হচ্ছে হ্যাশ ম্যাপ, এটা হচ্ছে একটা ক্লাস। নাম্বার থ্রি হচ্ছে হ্যাশ সেট, এটা হচ্ছে একটা ক্লাস।
নাম্বার 4 হচ্ছে লিংক লিস্ট, এটা হচ্ছে একটা ক্লাস। নাম্বার 5 হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে একটা ক্লাস। নাম্বার 6 হচ্ছে স্ট্যাক, এটা হচ্ছে একটা ক্লাস। ঠিক আছে। নাম্বার 7 প্রায়োরিটি কিউ, প্রায়োরিটি কিউ, এটা হচ্ছে একটা ক্লাস। তার মানে এরকম বেশ কিছু ক্লাস আমাদের কাছে আছে। ঠিক আছে। এবার যাই হচ্ছে ইন্টারফেসের ক্ষেত্রে, যে কি কি ইন্টারফেস আছে। স্যার হ্যাশ নোটটা কি? একটা ক্লাস, হ্যাশম্যাপ হচ্ছে একটা ক্লাস। এখন আপাতত জানেন এটা হচ্ছে একটা ক্লাস। ওকে স্যার। ঠিক আছে, পরে আমরা যাবো আর কি এটাতে ডিটেইলসে। আচ্ছা, কি কি ইন্টারফেস আছে আমাদের? ইন্টারফেসের মধ্যে প্রথমে যে ইন্টারফেসটা আছে তাকে আমরা বলি হচ্ছে লিস্ট। লিস্ট হচ্ছে একটা ইন্টারফেস। নাম্বার 2 সেট, সেট হচ্ছে একটা ইন্টারফেস। নাম্বার 3 ম্যাপ, ম্যাপ হচ্ছে একটা ইন্টারফেস। ঠিক আছে। নাম্বার 4 কিউ, কিউ হচ্ছে একটা ইন্টারফেস। ঠিক আছে। তো এরকম বেশ কিছু, আরো বেশ কিছু ইন্টারফেস আছে যেগুলো আমাদের আসলে এখন দরকার নাই, পরে লাগবে আর কি। আর অ্যালগরিদম গুলা কি কি আছে? অ্যালগরিদম গুলোর মধ্যে যে অ্যালগরিদম গুলা বিল্ট ইন: সর্ট, শাফল, মিনিমাম, ম্যাক্সিমাম। তো এরকম বেশ কিছু আছে। বাইনারি সার্চ। তো এই অ্যালগরিদম গুলা বিল্ট ইন এইখানে। দ্যাট মিনস আমি যে কালেকশনটা নিয়ে কাজ করব, এই কালেকশনের মধ্যে আমি আমার ডেটাগুলোকে যদি সর্ট করতে চাই, বা ডেটাগুলোকে যদি শাফল করতে চাই, মিনিমাম ম্যাক্সিমাম বের করতে চাই, বা বাইনারি সার্চ করতে চাই, যাই করতে চাই না কেন, আমাদের প্রতিটা জিনিসের জন্য যে অ্যালগরিদম গুলা অলরেডি এখানে সেট করা আছে। এই অ্যালগরিদম গুলা, যে অ্যালগরিদম গুলা লিখলাম এখানে, এই অ্যালগরিদম গুলা এই ক্লাসের সাথে কানেক্টেড। আবার এই ক্লাসগুলা ইন্টারফেসের সাথে কানেক্টেড। তাহলে একটু খেয়াল করে দেখি যে সবার উপরে থাকে কে? ইন্টারফেস। যেহেতু কি বললাম, অ্যালগরিদম গুলা কানেক্টেড উইথ ক্লাস, ক্লাস কানেক্টেড উইথ ইন্টারফেস। তার মানে সবার উপরে কে? ইন্টারফেস। ইন্টারফেসের সাথে কানেক্টেড হচ্ছে, ইন্টারফেস গুলা কানেক্টেড কার সাথে? ক্লাসের সাথে। আর এই ক্লাসের মধ্যে কি বলা আছে? এই অ্যালগরিদম গুলা বিল্ট ইন তৈরি করা আছে। তার মানে এখান থেকে আমরা কি করতে পারি? একটা হায়ারার্কি বের করতে পারি। হায়ারার্কিটা হচ্ছে, আমরা এখন একটু দেখি যে আমাদের এই কালেকশনের একদম টপ থেকে শুরু করে বটম পর্যন্ত কে কে আছে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে কালেকশন ফ্রেমওয়ার্ক হায়ারার্কি। স্যার আমাদের এই ভিডিও লেকচার গুলো কই আপ করা আছে? ইউটিউবে। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো ইউটিউবে লিঙ্ক দিয়ে দিচ্ছি। একদম প্রথম যেদিন অনলাইন ক্লাস নিলাম, ওই অনলাইন ক্লাসের যে ফাইলটা আমি আপ করছি আপনাদের ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে, তো ওইখানে দেখবেন একটা ইউটিউবের চ্যানেল দেওয়া আছে। ঠিক আছে। এবং একটা লিংক শেয়ার করা আছে। ওই লিংকে ঢুকলেই জাভার যত ভিডিও লেকচার হয়েছে সবগুলার ভিডিও পাবেন। ওকে স্যার। তো হায়ারার্কিটা হচ্ছে, আমরা একটু দেখি। সবার উপরে থাকে হচ্ছে
একদম সবার টপে থাকে হচ্ছে, যে টপে থাকে তাকে নাম বলে হচ্ছে ইটারেবল। ITERABLE, ইটারেবল। এটা হচ্ছে সবার উপরে। ইটারেবলকে এক্সটেন্ড করছে হচ্ছে, ইটারেবলকে এক্সটেন্ড করে হচ্ছে কালেকশন। এই আমাদের কালেকশন যেটা আমরা পড়তেছি। ইটারেবল হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসকে এক্সটেন্ড করে হচ্ছে কালেকশন। ইটারেবল সম্পর্কে যদি আমি একটু ছোট্ট করে কথা বলি আর কি। সো ছোট কথাটা হচ্ছে এরকম যে ইটারেবল বিষয়টা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একদম জাভার প্রথম থেকে আসে। জাভা যখন প্রথম শুরু হয় তখন থেকে হচ্ছে ইটারেশন নামে একটা অপশন ছিল, এখনো আছে, ওটা জাভা এখন রিমুভ করে নাই আর কি, ইটারেশন। তো ওই ইটারেশন থেকে আমাদের এই ইটারেবল, এই ইটারেবলের মধ্যে যে কাজগুলা করা যাইতো, এই কাজগুলার মধ্যে খুব বেশি কিছু করা যাইতো না। এই জিনিসগুলাকে পরবর্তীতে আরো ভালো করা হয়েছে এবং তাকে নাম দেওয়া হয়েছে হলো কালেকশন হিসেবে। ঠিক আছে। তো এই কালেকশন থেকে আমরা আসলে তিনটা জায়গায় যাইতে পারি। ঠিক আছে। এই কালেকশনের মধ্যে আমাদের প্রথমে থাকে হচ্ছে ইন্টারফেস। আমাদের প্রথমেই থাকে হচ্ছে ইন্টারফেস। কালেকশনের প্রথমেই যে থাকে সে হচ্ছে আমার একটা ইন্টারফেস। এই ইন্টারফেস গুলাকে ইমপ্লিমেন্ট করে হচ্ছে আমার ক্লাস। এই ইন্টারফেস গুলোকে ইমপ্লিমেন্ট করে হচ্ছে আমার ক্লাসগুলো। এবং এই ক্লাসের সাথে আমার কানেক্টেড হচ্ছে, ক্লাসের সাথে কানেক্টেড হচ্ছে আমাদের অ্যালগোরিদম গুলো। ঠিক আছে। সো দিস আর দ্য হায়ারার্কি, যে প্রথমে ছিল হচ্ছে ইটারেবল, ইটারেবল থেকে আসছে হলো আমার কালেকশন, কালেকশন থেকে আমার প্রথমে আসা হলো ইন্টারফেস, ইন্টারফেস গুলাকে ইমপ্লিমেন্ট করছে হচ্ছে আমার ক্লাস, এবং এই ক্লাসের সাথে কানেক্টেড হচ্ছে আমার বিভিন্ন ধরনের অ্যালগোরিদম। ঠিক আছে। এখন এটার মধ্যে আরো অনেক বড় বড় ভাগ আছে, ওই জিনিসগুলোতে আমি গেলাম না। ঠিক আছে। সো আমরা এই জিনিসটার মধ্যে থাকি। তো এখন আমাদের প্রথমত এই জিনিসগুলো যদি সব বুঝে ফেলি, আমাদের প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথম যে জিনিসটা নিয়ে কাজ শুরু করব সেটা হচ্ছে লিস্ট অ্যান্ড অ্যারে লিস্ট। এটা নিয়ে, লিস্ট অ্যান্ড অ্যারে লিস্ট, এটা নিয়ে আমরা প্রথমে কাজ শুরু করবো আর কি। ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা জিনিসই দেখা শুরু করবো আর কি। কি কি জিনিস দেখবো সেই জিনিসগুলো একটু দেখি আমরা। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে লিস্ট এবং অ্যারে লিস্ট সম্পর্কে, তারপরে দেখবো হচ্ছে সেট অ্যান্ড হ্যাশ সেট, এটা সম্পর্কে, তারপরে দেখবো হচ্ছে ম্যাপ অ্যান্ড হ্যাশ ম্যাপ, এটা সম্পর্কে। ঠিক আছে। সো একটু খেয়াল করে দেখেন যে প্রতিটা, দিস আর দ্য ইন্টারফেস, এখানে যে কথাগুলো লিখছি এরা সবাই কিন্তু ইন্টারফেস, আর এই পাশে যাদেরকে লিখছি এরা সবাই কিন্তু ক্লাস। তাহলে এটাই যদি হয়, ঠিক আছে, তাহলে আমরা কি, এটাই যদি হয় আমরা তাহলে কি বলতে পারি, যে আমার যে লিস্ট আছে, লিস্ট যদি ইন্টারফেস হয় তাহলে তার ক্লাসের নাম হবে অ্যারে লিস্ট, কারণ এখানেও লিস্ট আছে এখানেও লিস্ট আছে। সেট যদি একটা ইন্টারফেস হয় তাহলে তার ক্লাসের নাম হবে হ্যাশ সেট, এখানেও সেট আছে এই পাশেও সেট আছে। ম্যাপ যদি হয় হ্যাশ ম্যাপ, ম্যাপ ইন্টারফেস, হ্যাশ ম্যাপ হচ্ছে ক্লাস। তার মানে এই তিনটা জিনিসের মধ্যে আমরা যদি একটা জিনিস ভালো করে বুঝি, বাকি দুইটা জিনিস বোঝা আমাদের কাছে কোনো বিষয় না। আমরা খুব ইজিলি মানে বুঝতে পারবো যে এই কাজগুলা কিভাবে হয় আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমেই দেখি যে লিস্ট এবং অ্যারে লিস্ট এরা আসলে কিভাবে কাজ করে। এই জিনিসটা আমরা শুরু করি, তাহলে হচ্ছে আমরা একটু আগাইতে পারবো। ওকে। সো প্রথমে আসি,
লিস্ট এবং অ্যারে লিস্ট সম্পর্কে। এই দুইটা জিনিস আসলে কি? লিস্ট হচ্ছে ইন্টারফেস, আর অ্যারে লিস্ট হচ্ছে ক্লাস। আমরা ব্যবহার করব কোনটা? আমরা ব্যবহার করব হচ্ছে ক্লাস। ঠিক আছে, এখন কুশলে কেন লিস্ট ব্যবহার করব না? কারণ অ্যারে লিস্ট এক্সটেন্ড করে হচ্ছে লিস্টকে। তার মানে অ্যারে লিস্টকে যদি আমি ধরি তাহলে লিস্টের সবকিছু আমি পেয়ে যাব। এই কারণে আমরা আসলে লিস্ট নিয়ে কোনো কাজ করব না, অ্যারে লিস্ট নিয়ে কাজ করব। অ্যারে লিস্টে কাজ করতে গেলে আমাদের দুইটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকতে হয়। তার মধ্যে একটা জিনিসকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল ই, একটাকে জিনিস বলি হচ্ছে ক্যাপিটাল টি। এই দুইটা জিনিস আমাদের জানতে হবে, টি মানে কি এবং ই মানে কি। টি মানে হচ্ছে টাইপ, আর ই মানে হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে, সো একটা অ্যারে লিস্টকে যখন লিখতে হয় তখন লিখতে হয় হচ্ছে এইভাবে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে টি, টি মানে কি? টাইপ। এই যে অ্যারে লিস্টটা আমি তৈরি করতেছি, এই অ্যারে লিস্টটা আসলে কি টাইপের অ্যারে লিস্ট হবে? তাহলে এবার আসেন একটু টাইপ নিয়ে কথা বলি, যে কত ধরনের টাইপ আছে। কালেকশনের জন্য দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে বিল্ট ইন টাইপ, আর আরেকটাকে বলি হচ্ছে কাস্টম টাইপ। বিল্ট ইন টাইপ কোনগুলা? যেগুলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আসে, লাইক ইন্টিজার, ফ্লোটিং, ডাবল, স্ট্রিং, ক্যারেক্টার। ঠিক আছে, এরা সবই হচ্ছে বিল্ট ইন টাইপ। আর কাস্টম টাইপ কোনগুলা? যে টাইপগুলা আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আসে না, যেমন ফুটবল, ক্রিকেট, তারপরে হচ্ছে মুভি, এরা সবই হচ্ছে কি কাস্টম টাইপ। স্টুডেন্ট, এরা সবই হচ্ছে কি কাস্টম টাইপ, কারণ এই নামগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আসে না। তার মানে একটা অ্যারে লিস্টের মধ্যে দুই ধরনের টাইপ হইতে পারে, একটা বিল্ট ইন টাইপ হইতে পারে, একটা কাস্টম টাইপ হইতে পারে। তাহলে আমরা আজকে বিল্ট ইন টাইপটা নিয়ে একটু দেখি, কাস্টম টাইপ নিয়ে আমরা পরে দেখবো। তার মানে এখন এইটা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইটস এ স্ট্রাকচার অর প্রোটোটাইপ। এটাকে বলা হয় হচ্ছে প্রোটোটাইপ, প্রোটোটাইপ অফ এ ক্লাস। ঠিক আছে, সো এটাকে আমরা বলতেছি হচ্ছে ইটস এ প্রোটোটাইপ। তাহলে প্রোটোটাইপ দেখে যদি আমরা কাজটা শিখতে চাই তাহলে আসলে জিনিসটা কিভাবে হয়। এখন আমি একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করি উইথ বিল্ট ইন টাইপ। দেখেন, অ্যারে লিস্ট অফ ইন্টিজার, ফর এক্সাম্পল এখানে নাম দিলাম হচ্ছে ইন্টিজার লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। সো এখানে দেখেন আমি টাইপের জায়গায় টি এর জায়গায় কি লিখলাম? ইন্টিজার লিখলাম। তার মানে এখন এই যে ইন্ট লিস্ট এটা কাজ করবে কি নিয়ে? ইন্টিজার সংখ্যা নিয়ে। আমি যদি আরেকটা ডিফাইন করি, তার মানে এখানে যে ভ্যালুটা আছে সেটা কাজ করবে ডাবল ভ্যালু নিয়ে।
তার মানে এই যে ইন্টিজার, ডাবল, এরা হচ্ছে কি, এটা হচ্ছে বিল্ট ইন টাইপ বা প্রিমিটিভ টাইপ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আসে। তাহলে এই ধরনের জিনিসগুলোর জন্য বা এই ধরনের কাজের জন্য আমাদের যে টাইপগুলো ব্যবহার করি তাকে বলি হচ্ছে আমরা বিল্ট ইন টাইপ। তাহলে এখন একটা কাস্টম টাইপ কেমন হতে পারে, জাস্ট ফর এক্সাম্পল হিসেবে অ্যারে লিস্ট অফ স্টুডেন্ট, স্টুডেন্টস লিস্ট, স্টুডেন্ট লিস্ট equals to new array list। ঠিক আছে, তার মানে দেখেন আমার লেখার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, পার্থক্যটা কোথায় হচ্ছে, এই টি এর মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। এই দুইটাকে আমরা বলতেছি হচ্ছে বিল্ট ইন টাইপ, এটাকে বলতেছি হচ্ছে কাস্টম টাইপ। ওকে, তার মানে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে অ্যারে লিস্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, তাহলে এখন এটার মধ্যে আসলে ডেটা ভরবো কিভাবে বা কি কি কাজ করা যায় এটার মধ্যে থেকে, দ্যাটস কল দা ডেটা ইনসার্ট এন্ড ম্যানিপুলেশন। এন্ড ডেটা ইনসার্ট এন্ড ম্যানিপুলেশন করার জন্য আমাদের বিল্ট ইন অ্যালগরিদম আছে অ্যারে লিস্টের সাথে। তার মধ্যে কি কি ডেটা আমাদের দেখতে হবে বা কি কি বিষয় আমাদের জানতে হবে সেই জিনিসটি একটু আমি লিখি, কি কি আমাদের এখান থেকে দরকার। প্রথম হচ্ছে অ্যাড। অ্যাড হচ্ছে একটা ফাংশন। অ্যাড ফাংশন সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। অ্যাড মানে হচ্ছে এই যে লিস্ট আছে, লিস্টের মধ্যে আমি ডেটা ইনসার্ট করব, দ্যাটস কল দা অ্যাড। ওকে, তারপরে আমাদের আছে হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার হচ্ছে একটা ফাংশন, এই ফাংশন কি কাজ করে সেটা আমাদের জানতে হবে। তারপর আমাদের একটা আছে হচ্ছে রিমুভ, এটা হচ্ছে একটা ফাংশন। স্যার এটা কি এসকিউএল এর মতো কাজ করে স্যার? না, এসকিউএল এর মতো না, এসকিউএল ডিফারেন্ট জিনিস, কিন্তু এসকিউএল এর মতোই হচ্ছে এদের কাজগুলো। যেমন এসকিউএল এ কি হয়, এসকিউএল এ হচ্ছে সিলেক্ট করা, সিলেক্ট করা মানে হচ্ছে প্রিন্ট সবকিছু নিয়ে আসা, তারপরে আপডেট করা, ডিলিট করা, ইনসার্ট করা। কনসেপ্টটা এসকিউএল এর মতোই, কিন্তু কাজটা হচ্ছে জাভার মতো আর কি, জাভা যেভাবে দেখাইছে। আচ্ছা আচ্ছা। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের এইখানে কাজ হচ্ছে সাইজ বের করা, এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশন সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে আর কি আছে, কি ছিল, ডিলিট, ডিলিট মানে তো ক্লিয়ার, সাইজ, iterator to array is empty string। ওকে, এই কটা নিয়ে আমরা শুরু করি আগে। ওকে, তো প্রথমে আসি হচ্ছে অ্যাড ফাংশন। অ্যাড ফাংশন আসলে কিভাবে কাজ করে? অ্যাড ফাংশনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে শুধু অ্যাড, একটা আছে হচ্ছে অ্যাড অল। ঠিক আছে, অ্যাড অল। তো শুধু অ্যাড হচ্ছে ই, ই, এই যে এবার আসেন ই, ই মানে কি, এলিমেন্ট, এখানে একটা ভ্যালু বসবে। আর অ্যাড অল এর মধ্যে আমার থাকবে হচ্ছে কি, লিস্ট অফ ডেটা, অনেকগুলা ডেটা থাকবে, অনেকগুলা ই থাকবে। ক্লিয়ার ইজ এ সিঙ্গেল ফাংশন, ক্লিয়ারের কোনো আলাদা কোনো ভাগ নাই। রিমুভ, রিমুভের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে শুধু রিমুভ। ঠিক আছে, শুধু রিমুভ করতে গেলে আমাকে একটা অবজেক্টের নাম দিতে হবে বা ই এর নাম দিতে হবে, কাকে রিমুভ করতে চাচ্ছি সেটা আমাকে বলতে হবে। আরেকটা হলো রিমুভ অল। রিমুভ অল হচ্ছে কি, যে আমি চাইলে সবাইকে রিমুভ করে দিতে পারি, আমার এই লিস্টের মধ্যে যতগুলা ডেটা আছে সবাইকে আমি রিমুভ করে দিলাম, এরকম কিছু একটা। সাইজ, সাইজ হচ্ছে একটা সিঙ্গেল ফাংশন, এটার আসলে কোনো ক্লাসিফিকেশন নাই, লাইক অ্যাড ও রিমুভের মতো। তার মানে হচ্ছে আমরা এখানে যে কটা জিনিস দেখলাম সেটা আমাদের কাজের বিষয়। তাহলে এখন যদি আমরা একটা সংখ্যা অ্যাড করতে চাই ইন্টিজার লিস্টের মধ্যে, তাহলে এটা কিভাবে অ্যাড করব? ইন্টিজার লিস্ট, একটা ডট সাইন দিব, ডট সাইন দিলে এই সবগুলা মেথড আমাদের কাছে চলে আসবে।
এখানে আমি লিখবো হচ্ছে অ্যাট দিয়ে দিলাম হচ্ছে 5। তাহলে আমার কি হয়ে গেল, 5 সংখ্যাটা অ্যাড হয়ে গেল। অথবা আমি যদি এখন লিখি ইন্ট লিস্ট অ্যাট 10, 10 অ্যাড হয়ে গেল। আমি যদি লিখি ইন্ট লিস্ট ডট অ্যাট 15, 15 অ্যাড হয়ে গেল। তার মানে এইখানে আমি যে সংখ্যাগুলো নিব এই সংখ্যাগুলোর কিন্তু আসলে কোনো রেস্ট্রিকশন নাই। রেস্ট্রিকশন নাই বলতে যে এখানে কতগুলো সংখ্যা হবে বা আপনি কতগুলো নিবেন ইজ ডিপেন্ড আপ টু ইউর র্যাম ক্যাপাসিটি। ঠিক আছে, এখানে আমরা যেমন হচ্ছে এরেতে কি কাজ করছিলাম মনে আছে কিনা আপনাদের, যে আমরা যখন এরে ডিফাইন করতাম এখানে কিন্তু বলে দিতাম সাইজ, কিন্তু বলে দিতাম দিস দ্য সাইজ 5টা, তার মানে এটার মধ্যে 5টা সংখ্যা থাকবে। কিন্তু এরে লিস্ট যখন ডিফাইন করছি তখন কি কোথাও সাইজ বলছি আমরা? কোথাও কোনো সাইজ বলি নাই, দেখেন তো কোথাও কোনো সাইজ নাই। তার মানে কি এইখানে যে সংখ্যাগুলো বসবে এই সংখ্যাগুলো কি আনলিমিটেড, নট আনলিমিটেড। লিমিটেশনটা হচ্ছে কোথায়, র্যামের উপর। আপনার র্যাম জায়গা যখন শেষ হয়ে যাবে সে আর এখানে ইনসার্ট করতে দিবে না, কারণ প্রতিটা এটা তো একটা ইন্টিজার সংখ্যা, ইন্টিজার সংখ্যা তো আপনার র্যামের মধ্যে একটা করে জায়গা নিচ্ছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা একটা জায়গায় আসতে পারি, সেটা হচ্ছে যে অ্যারে লিস্ট এবং অ্যারে লিস্ট এবং অ্যারে এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে কোথায়, যে এটা হচ্ছে আমার অ্যারে আর এটা হচ্ছে আমার অ্যারে লিস্ট। তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে অ্যারে হচ্ছে ফিক্স সাইজ, অ্যারে লিস্টের সাইজ কি ফিক্সড না, ডাইনামিক সাইজ। ঠিক আছে, এর মধ্যে যে অপারেশন গুলো আছে এই অপারেশন গুলা করতে গেলে আমাদেরকে বেশ ফরলুপ টললুপ চালায় অনেক কিছু করতে হয় আর কি। আর এটার মধ্যে বিল্ট ইন অ্যালগোরিদমের সংখ্যা কম, এর লিস্টের মধ্যে বিল্ট ইন যে অ্যালগোরিদম গুলো আছে এটার সংখ্যা অনেক ভালো এবং খুব রিচ। এরা রিচ বলতে অনেক বেশি পরিমাণে দেওয়া আছে অ্যালগোরিদম, যতটুকু আমার দরকার তার থেকে বেশি পরিমাণে আমাদের কাছে আছে। সো এখন যদি আমরা একটু ছোট একটা কোড দেখে ফেলি, কোড দেখলে হয়তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমরা এতক্ষণ যে কাজটা করলাম এই কাজটা আসলে কতটুকু ঠিক আছে। সো আমি যদি আইডিয়া করি, ওকে। সো জাভা এক্সেপশন নিয়ে আমরা লাস্ট ক্লাস করছিলাম, এখানে আমরা দেখতেছি। সো এটার মধ্যে জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি যে আমরা যতটুকু কাজ করলাম ততটুকু ঠিক আছে কিনা। তো এখানে হচ্ছে আমি প্রথমে একটা প্যাকেজ ক্রিয়েট করি। কালেকশন প্যাকেজ, এটার মধ্যে আমি একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাসের নাম দিলাম হচ্ছে কালেকশন মেইন, এবং এখানে বললাম তার মানে হচ্ছে আমি একটা মেইন ফাংশন ক্লিয়ার করলাম। তো এখন আমি ঠিক যে কথাগুলো লিখছি সেই কথাগুলাই হচ্ছে আমি এখানে একটু লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমি একটা অ্যারে লিস্ট ডিফাইন করি। তো দিস ইজ মাই অ্যারে লিস্ট। ঠিক আছে, তো অ্যারে লিস্টের মধ্যে আমাকে বলতে হবে এটা কি টাইপের অ্যারে লিস্ট হবে। আমি লিখতাম হচ্ছে ইন্টিজার টাইপের আসবে। আমি কিন্তু কখনো এই জায়গাটা যদি এইটা লিখি আইএনটি তাহলে কিন্তু হবে না। আইএনটি হচ্ছে একটা টাইপ, অনলি এ টাইপ, নাথিং এলস। আর আমাকে লিখতে হবে কি ইন্টিজার।
ফুল কথা লিখতে হবে। অ্যারে লিস্ট। সো আমি একটা ইন্টিজার অ্যারে লিস্ট তৈরি করে ফেললাম। এখন এই ইন্ট লিস্টের মধ্যে আমি যদি অ্যাড সাইন দিই, দেখেন অ্যাড আছে, অ্যাডের দুইটা ফাংশন আছে, একটা ইন্টিজার ভ্যালু অ্যাড করতেছে, একটা ইন্ডেক্সের মধ্যে ইন্টিজার ভ্যালু অ্যাড করতেছে। আমি ইন্ডেক্স ধরে বলে দিতে পারবো যে অমুক ইন্ডেক্সে অমুক ডেটা রাখতে হবে, এভাবে আমি কিন্তু বলে দিতে পারি। তার মানে আমি যখন অ্যাড করতেছি, এর মধ্যে বলতেছি ইটস এ 5, 5 কত নাম্বার ইন্ডেক্সে যাচ্ছে সেটা কিন্তু আমি জানি না, ঠিক আছে? সো আমি এখানে আরেকটু লিখি, ইন্টিজার লিস্ট ডট অ্যাড, আমি এখানে লিখলাম 10, ইন্টিজার লিস্ট ডট অ্যাড 3। এইভাবে আমি আরো কয়েকটা ডেটা নিয়ে আসি, 6, 9, 12, অনেকগুলো সংখ্যা নিলাম, এই প্রত্যেকটা সংখ্যায় কি হলো, লিস্টের মধ্যে অ্যাড হয়ে গেল আর কি। তাহলে এখন এই সংখ্যাগুলোকে আমি প্রিন্ট করতে চাই, ঠিক আছে? যে জিনিসটা আমি ভুলে গেছিলাম ওই জিনিসটা এখন মনে পড়ছে। এখানে আরেকটা মেথড সম্পর্কে আমাদের জানতে হবে, যে মেথডটাকে আমরা বলতেছি হচ্ছে গেট ফাংশন। গেট ফাংশনের কাজ হচ্ছে প্রিন্ট করা। আমার যে ডেটাগুলো আছে, লিস্টের মধ্যে যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোকে প্রিন্ট করার জন্য ব্যবহার করতে হবে হচ্ছে গেট ফাংশন, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি এখন এই লিস্টের মধ্যে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে প্রিন্ট করবো। সো কিভাবে প্রিন্ট করবো? সিম্পলি অ্যারে যেভাবে প্রিন্ট করতাম সেভাবে প্রিন্ট করবো। আমি একটা লুপ চালাচ্ছি, লুপটা কিভাবে চালাচ্ছি দেখেন, আয়ের ভ্যালু হচ্ছে কত, 0 থেকে শুরু। আমি ধরে নিচ্ছি আমার এইখানে যে সংখ্যাগুলো অ্যাড করছি এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে 0 ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে আর কি। তো এরপর হচ্ছে কি ইন্টিজার লিস্ট ডট সাইজ, এই সাইজটা কি দিচ্ছে আমাদের, দেখেন এখানে ফাংশনের মধ্যে কিন্তু একটা জায়গায় ছিল, এই যে দেখেন সাইজ, ঠিক আছে? এই সাইজ মানে কি, এই সাইজ মানে হচ্ছে এখানে কতগুলা সংখ্যা আছে সেই সংখ্যাটা আমাকে দিবে, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে, সে 7টা সংখ্যা দিবে। তাহলে ইন্টিজার লিস্টের সাইজ হচ্ছে 7, ঠিক আছে? আর হচ্ছে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস করবো একটা একটা করে সংখ্যা। স্যার এই যে ইন্ট লিস্ট ডট সাইজ, এটা কি নিজে নিজেই বুঝবে ওই যে ইয়ার মতো যে লেন্থের মতো, হ্যাঁ ডট লেন্থের মতো এটা নিজে নিজেই বুঝবে যে কতগুলা সংখ্যা আছে? হ্যাঁ নিজেই বুঝবে, আমার কিছু করার দরকার নেই। তো এবার আমি প্রিন্ট করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এবার দেখেন কিভাবে প্রিন্ট করতেছি, ইন্ট লিস্ট ডট গেট, এটা হচ্ছে একটা বিল্ট ইন মেথড, এবং এই গেট কি রিটার্ন করতেছে, এটা একদম ডান সাইডে গেলে দেখতে পারবো ইন্টিজার ডেটা রিটার্ন করতেছে, এবং ভিতরে কি লাগবে, ইন্ডেক্স নাম্বার লাগবে। ইন্ডেক্স নাম্বার কারা, এই যে আই, সেটা হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার। তাহলে এখন যদি আমি এই সংখ্যাগুলোকে প্রিন্ট করি বা এই প্রোগ্রামটাকে যদি রান করি, দেখেন আমি যে সংখ্যাগুলো নিচ্ছিলাম সেই সংখ্যাগুলো চলে আসছে, 5 10 3 6 9 12 0, প্রত্যেকটা সংখ্যা আমার এখানে চলে আসছে। সো আমরা কি করতে পারি, আমরা চাইলে সংখ্যা এখানে অ্যাড করতে পারি। সো এখন আমি যদি বলি ইন্ট লিস্ট ডট অ্যাড, ইন্ডেক্সের মধ্যে অ্যাড করতে, ইন্ডেক্সের মধ্যে অ্যাড করতে যাচ্ছি, মনে করেন যে এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1 ইন্ডেক্স, এটা হচ্ছে 2, 0 1 2 3 4 5 6, 6টা ইন্ডেক্স আছে ধরে নেন। আমি চাচ্ছি 0 1 2 2 নাম্বার ইন্ডেক্সিং এ 4 বসাইতে, 2 নাম্বার ইন্ডেক্সিং এ 4 বসাবো। তাহলে 3 কি হবে, 3 কি এখানে থাকবে না চলে যাবে, কি মনে হয় আপনার? চলে যাবে স্যার, চলে যাবে। চলে যাবে। ওকে লেটস সি, তাহলে হচ্ছে আমরা আরেকবার ডেটাগুলোকে প্রিন্ট করি।
সো বারবার যেহেতু আমাকে প্রিন্টের কাজ করতে হবে, সো বারবার সেম কথা লিখবো না, আমি প্রিন্ট লিস্ট। তো একটা অ্যাড করলাম প্রিন্ট লিস্ট। এবার একটু দেখি যে আমার রেজাল্টটা কি আসে। ওকে, সো প্রথমে যাই, প্রথমে আমার যা ছিল তাই প্রিন্ট হবে, 5 থেকে 0 পর্যন্ত, 5 থেকে 0 পর্যন্ত প্রিন্ট হলো। ঠিক আছে, 7টা সংখ্যা প্রিন্ট হলো। এরপরে দেখেন কি হচ্ছে, 5, 10, সেকেন্ড এলিমেন্টে 4 বসাইছি, 3 কিন্তু পরের ঘরে চলে আসছে, 3, 6, 9, 12, 0। এবার সংখ্যা কয়টা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে আপনি যখন একটা জিনিস খেয়াল রাখবেন সব সময়, যে যখন অ্যাড করতে যাবেন আপনি যখন বলে দিবেন স্পেসিফিক এই ইন্ডেক্সে একটা সংখ্যা বসাবো, অলরেডি ওই ইন্ডেক্সে যদি সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু রিমুভ হবে না বা ডেস্ট্রয় হয়ে যাবে না, সে অটোমেটিক্যালি পরের ইন্ডেক্সে চলে আসবে। ঠিক আছে, অটোমেটিক্যালি চলে আসবে। এই কাজটাই যখন হচ্ছে আমরা নর্মাল এরেতে করছি, তখন আমাদের কি করতে হয়েছে, তখন আমাদের যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে আরেকটা এরে নিয়ে এই যে দ্বিতীয় ইন্ডেক্স থেকে শুরু করে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা সংখ্যায় একটা করে ঘর করে আগাই দিছি, পরে এই ঘরে সংখ্যা নিয়ে আসছি। এইগুলো কোনো কাজে আমাদের করা লাগবে না, দিস আর দ্য বিল্ট ইন ফাংশন। অ্যাড করতেছি, অ্যাড করার সাথে সাথে আমার সংখ্যা চলে আসতেছে। ঠিক আছে, সো যে আইডিয়াগুলো দিলাম এই আইডিয়াগুলা আপাতত দেখতে থাকেন। নেক্সট ক্লাসে গিয়ে আমরা আরেকটু এক্সটেন্সিভ লেভেলে যাব, লাইক হচ্ছে এখানে যে আরো কয়েকটা মেথড আছে, লাইক হচ্ছে রিমুভ, রিমুভ কিভাবে করব, তারপরে হচ্ছে ক্লিয়ার করলে আসলে কি হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে কাস্টম ফাংশনে আমরা কিভাবে কাজ করব। তো এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। এরপরের ক্লাসে গিয়ে আমরা দেখবো হচ্ছে অ্যালগোরিদম কিভাবে ম্যানিপুলেট করতে হয়। তো আজকে এই পর্যন্ত রাখেন, নেক্সট ক্লাসে বাকিগুলো। তো যতটুকু দিলাম ততটুকু হচ্ছে একটু পড়াশোনা করে ফেলেন, দেন বাকিটা আমরা চিন্তা করবো। ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন।